হ্যালো হবিগঞ্জ, ঘুরতে হলে গ্রামগঞ্জ চলে আসবেন হবিগঞ্জ। আজকে হবিগঞ্জের সৌন্দর্য আপনাদের এমনভাবে দেখাবো যেটি আপনি আগে কখনো দেখেননি। তো চলুন একসাথে দেখে আসি। ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে হবিগঞ্জের সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ হবিগঞ্জ। হবিগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। প্রায় 2,40,000 মানুষের এই জেলার আয়তন 2,636 বর্গ কিলোমিটার। আপনি জানলে অবাক হবেন, আমাদের ফুটবল সুপারস্টার হামজা চৌধুরীর পৈতৃক নিবাস কিন্তু এই হবিগঞ্জে। এই হবিগঞ্জে পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম এবং এই গ্রামে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় কমলারানীর সাগর দিঘি অবস্থিত। আর চা বাগানের সৌন্দর্য তো পাবেন বোনাস। তো চলুন ঘুরে আসি বাংলাদেশের হবিগঞ্জ জেলা থেকে। চারিদিকে সবুজ প্রকৃতি, ফসলি মাঠ, আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আপনি যেদিকে তাকাবেন দেখবেন এক পাশে নদী, আর এক পাশে হাওর, আর এক পাশে ফসলি সবুজ জমি। আসলে এই সমস্ত কিছু দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে হবে আপনি এখানে অন্য একটি বাংলাদেশে ঘুরতে আসছেন। বাংলাদেশের সব থেকে বড় গ্রাম, অনেকের মধ্যে পৃথিবীর সব থেকে বড় গ্রামে আপনি যখন আসবেন আপনার মনটা একেবারে ভরে যাবে ভাই। আপনি যখনই এই সবুজ প্রকৃতি দেখতে পারবেন, যখনই এই মানুষের সাথে মিশবেন, তখন দেখবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সবচেয়ে ভালো লাগে এখানে নিরিবিলি পরিবেশ, শহরের মতো নেই কোনো কোলাহল। এখানে আসলে যেদিকে তাকাবেন একটি সতেজতা এবং শান্ত পরিবেশ আপনি খুঁজে পাবেন। আর এখানে মানুষগুলোর সাথে যদি আপনি মিশেন আপনার মনটা ভরে যাবে, কারণ এই প্রকৃতির মতোই এখানকার মানুষগুলো একেবারে সতেজ, একেবারে সাধারণ। এই গ্রামে যদি আপনি সকাল 7টার মধ্যে আসতে পারেন তাহলে এই রকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। দূর থেকে দেখলে মনে হবে সবুজের বুকে ভেসে চলেছে এক জীবন্ত নদীর স্রোত। এগুলো শুধু গরুর পাল নয়, এগুলো হাওরের মানুষের স্বপ্ন, পরিশ্রম আর জীবনের গল্প। ভোরের প্রথম আলো ফুটতেই শুরু হয় তাদের এই পথ চলা। বিস্তীর্ণ মাঠ পেরিয়ে খোলা আকাশের নিচে প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত বন্ধনের দিন কাটায় তারা। এই গরুগুলো যখন একসাথে দল বেঁধে হাঁটে দেখতেই ভালো লাগে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে যেন সময় একটু ধীর গতিতে চলে। বাতাসে মিশে থাকে মাটির গন্ধ, আর সেই গন্ধে লুকিয়ে থাকে শত বছরের গ্রামীণ ঐতিহ্য। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, অনুভব করার, কারণ হাওরের এই বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে আছে মানুষের জীবন, সংগ্রাম আর ভালোবাসার গল্প। আর সেই গল্পের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই অসংখ্য গরুর পাল। সর্বোপরি আপনি বানিয়াচংয়ে যদি আসেন অবশ্যই চলে আসবেন এই লক্ষ্মীর বাউন নামে এই স্থানে। এই স্থানে আসলে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু প্রকৃতি দেখতে পারবেন, যেটি আপনার জীবনে গেঁথে থাকবে। আর অবশ্যই বর্ষাকালে আসবেন, কারণ বর্ষাকালে এই হাওর বাওরের সৌন্দর্য কিন্তু অন্যরকম বেশি সুন্দর লাগে। সুন্দর এই গ্রাম দেখে আপনি যখন শহরের দিকে যাবেন, শহরের দিকে যেতে মাত্র 10 কিলোমিটার দূরেই আপনি খুবই সুন্দর এবং বড় একটি দিঘি দেখতে পারবেন, যে দিঘির নাম হচ্ছে সাগর দিঘি। আমার পিছনেই রয়েছে সেই ঐতিহ্যবাহী সাগর দিঘি, আর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ দিঘি। বানিয়াচং সদর উপজেলা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে কিন্তু এই দিঘির অবস্থান, এবং 66 একর জায়গা জুড়ে কিন্তু এই দিঘিটি খনন করা হয়েছিল।
সামন্তের রাজা পদ্মনাভ 1200 শতাব্দীতে তিনি তার এলাকার পানির অভাব নিরসনের জন্য বা প্রজাদের পানির অভাব নিরসনের জন্য এই দিঘিটি খনন করেন। পল্লী কবি জসীমউদ্দীন কিন্তু এই দিঘি নিয়ে একটি কবিতা লেখে, যে কবিতার নাম হচ্ছে কমলাবতীর দিঘি। তিনি যখন বানিয়াচংয়ে আসেন ঘুরতে, তখন এই দিঘিটি তিনি দেখেন এবং এই দিঘিটির প্রেমে পড়ে যান এবং তারপরে এই কবিতাটি তিনি লেখেন। কথিত আছে এই দিঘি খননের পরে পানি ওঠেনি। পরে কেউ একজন স্বপ্নে আদিষ্ঠিত হয়ে রাজা পদ্মনাভের স্ত্রী রানী কমলাবতীকে এই দিঘিতে বিসর্জন দিতে বলে। পরে সে তার জীবন বিসর্জন দিলে এই দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়। আর অনেকেই ধারণা করে যে এই জন্যই এই দিঘির নামকরণ করা হয়েছে কমলা রানীর দিঘি। আর এই দিঘির কাহিনী নিয়ে বাংলা ছায়াছবি সহ রেডিও মঞ্চ রচিত হয়েছে। সো আপনি যদি হবিগঞ্জ জেলাতে ঘুরতে আসেন, অবশ্যই ঘুরে যাবেন এই বৃহৎ দৃষ্টিনন্দন সাগরদিঘি থেকে। এখন এখান থেকে শহর পার হয়ে 70 কিলোমিটার দূরে যাব খুবই সুন্দর একটি জায়গায়, যে জায়গার নাম হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি, আর এটি একটি উদ্যান, আর এই উদ্যানের নাম হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। আর এই উদ্যানে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 115 টাকা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে এবং অধিকাংশ আসে কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বা প্রিয় মানুষটাকে নিয়ে। আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর ফুলের সমার। এখানে কিন্তু অনেক রকমের আপনি ফুল পেয়ে যাবেন। আর এই জায়গাটাকে খুব সুন্দর করে উপভোগ করার জন্য এখানে রয়েছে ওয়াচটারে উঠে আপনি এই বনের একেবারে উপর থেকে ভিউটা দেখতে পারবেন। আসলে অসাধারণ লাগে সেই ভিউটা। প্রাকৃতিকভাবে সৃষ্টি এই সাতছড়ি উদ্যানের নামের পিছনে চমৎকার একটি কাহিনী রয়েছে। সেটি হচ্ছে এই উদ্যানে নাকি 7টি ছড়া বা ঝর্ণা রয়েছে। 7 এবং ছড়া মিলেই এই উদ্যানের নামকরণ করা হয়েছে সাতছড়ি উদ্যান। প্রকৃতিপ্রেমী হন তাহলে এই জায়গাটা আপনার ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, কারণ তারা খুবই নিরিবিলি একটি পরিবেশ পায়, প্রিয় মানুষটাকে নিয়ে বেশ সময় কাটাতে পারে। তো আমি বলবো ভাই, টিকিটের মূল্য কম করেন, শিশু বাচ্চারা আসুক এবং ইয়াং জেনারেশন আসুক, এই গাছ সম্পর্কে শিখুক এবং এই বন সম্পর্কে শিখুক। সুন্দর এই উদ্যান থেকে মাত্র 10 কিলোমিটার আগালেই আপনি খুবই সুন্দর চা বাগানের মধ্যে একটি লেক আবিষ্কার করবেন। আর সেই লেকের নাম হচ্ছে তেলিয়াপাড়া লেক। চা বাগানের মধ্যে এবং বর্ডার সীমান্তের পাশে খুবই সুন্দর একটি লেক আমার পিছনে আছে, আর এই লেকের নাম হচ্ছে তেলিয়াপাড়া লেক। লেকের সৌন্দর্য দেখলে আপনার ভীষণ ভালো লাগবে, এটি আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি। বাট লেকে আসার আগে আপনার আরও বেশি ভালো লাগবে, কারণ আপনি চা বাগানের মধ্যে থেকে আসবেন। ভাই, কত সুন্দর চা বাগান আর কত সুন্দর রাস্তা, দেখেই মন ভরে যায়। সত্যি কথা বলতে এত সুন্দর রাস্তা এবং চা বাগান আমি খুব কমই দেখেছি, আর এসে এই লেকটা দেখে ভীষণ ভালো লাগবে। আমার পিছনে রয়েছে ইন্ডিয়ার বর্ডার, আর এখানে দাঁড়ালে আপনি ইন্ডিয়ার বর্ডার সহ ইন্ডিয়ার ঘরবাড়িও দেখতে পারবেন, সাথে সাথে ইন্ডিয়ার বর্ডারের কাঁটাতার প্লাস ওয়াচ টাওয়ারও দেখতে পারবেন, যেখানে ওদের গার্ড থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, যে এই যে লেকের পাড়ে এসে যখন আপনি বসবেন, তখন একটা সতেজ বাতাস আপনার শরীরে এসে লাগবে। মনে করেন চা বাগানের মধ্যে কত সুন্দর একটা পরিবেশ, এবং সেই পরিবেশটাকে আপনি নিজের মতো করে উপভোগ করবেন। চা বাগানের মধ্যে লেক, আর এই লেকের সৌন্দর্য আপনি এই লেকের পাড়ে বসে দেখবেন, আসলে এটা ভাবতেই কেমন লাগে। আর আমি এখন এখানে বসে আছি, সতেজ একটা বাতাস এসে আমার গায়ে লাগছে, আর এই যে পরিবেশটা আসলেই বলার মতো না। আর পিছনে রয়েছে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, ঘরবাড়ি দেখা যায়। আপনি এখানে বসে এই লেকের সৌন্দর্য না, একই সাথে চা বাগানের সৌন্দর্য এবং ইন্ডিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখান থেকে মাত্র 32 কিলোমিটার দূরে শহরের পাশে খুবই সুন্দর একটি পার্ক রয়েছে, চলুন সেই পার্ক থেকে ঘুরে আসি। বর্তমানে এখন আমি আছি হবিগঞ্জ জেলার ছোট একটি পার্কে, এবং এই পার্কের নাম হচ্ছে ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক। এই পার্কে প্রবেশ করতে হলে কিন্তু আপনার টিকিট কাটতে হবে, অ্যান্ড টিকিটের মূল্য জনপ্রতি 90 টাকা। আর 3 বছরের ছোট বাচ্চাদের কিন্তু এই পার্কে এন্ট্রি ফ্রি। এই
পার্কে টোটাল 7টি রাইড আছে এবং প্রত্যেকটি রাইডে কিন্তু আপনার আলাদা আলাদা টিকিট কাটতে হবে যদি সেই রাইডে আপনি উঠতে চান, এবং প্রত্যেকটি রাইডের টিকিটের মূল্য জনপ্রতি 60 টাকা করে। আর পাশেই রয়েছে একটি সুইমিং পুল যেখানে আপনি গোসল করতে পারবেন এবং এনজয় করতে পারবেন ঘন্টায় 300 টাকা করে। ছোটোর মধ্যে এই পার্কটিকে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি হবিগঞ্জে বেড়াতে আসেন কিংবা আপনি যদি হবিগঞ্জের হন আর এখানে যদি না আসেন, তাহলে বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে আসবেন এই হবিগঞ্জের ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে। এখান থেকে মাত্র 11 কিলোমিটার দূরে ঐতিহাসিক একটি মসজিদ রয়েছে, যে মসজিদের ইতিহাস জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার পিছনে 15 শতাব্দীর নির্মিত একটি মসজিদ রয়েছে এবং যে মসজিদের নাম হচ্ছে শঙ্কর পাশা শাহী মসজিদ। প্রায় 6 একর জায়গা জুড়ে একটি লাল টিলার উপরে এই মসজিদটির অবস্থান এবং স্থানীয়দের কাছে কিন্তু এই মসজিদটি লাল টিলা মসজিদ হিসেবেও বেশ সুপরিচিত। বিখ্যাত সুফি দরবেশ শাহ মুসলিম আমিন রাদিয়াল্লাহু 1513 সালের দিকে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ করা হয়। সুলতানি আমলের অন্যতম সুন্দর একটি নিদর্শন হচ্ছে এই মসজিদটি, আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে পোড়ামাটির ইট দিয়ে। টেরাকোটার নকশাকৃত এই মসজিদটি কিন্তু একসময় কালের বিবর্তনে এখানে বিরান ভূমিতে পরিণত হয়ে যায়। পরবর্তীতে এই অঞ্চলে মানুষ যখন বসবাস শুরু করে এবং চাষাবাদের জন্য তারা এই স্থানটি পরিষ্কার করার পরে তারা এই মসজিদটি আবার আবিষ্কার করে। একচালা ধরনের 4 গম্বুজ বিশিষ্ট শঙ্কর পাশা শাহী মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ 21 ফুট 6 ইঞ্চি। মসজিদের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল প্রায় 5 ফুট ও পশ্চিম দেয়াল প্রায় 10 ফুট পুরুত্ব বিশিষ্ট, আর মসজিদের সামনের বারান্দাটির প্রস্থ প্রায় 3 ফুট। এছাড়াও মসজিদের দক্ষিণ দিকে আছে বড় একটি দিঘি। বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমেই মসজিদটির সৌন্দর্য ম্লান হয়ে আসছে। আপনি যদি হবিগঞ্জ জেলা ঘুরতে আসেন, অবশ্যই ঘুরে যাবেন এই শঙ্কর পাশা শাহী মসজিদ থেকে অথবা লাল টিলা মসজিদ থেকে। এখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হবিগঞ্জ মৌলভীবাজার বর্ডার সীমান্তে খুবই সুন্দর একটি রাবার বাগান আছে, যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি এখন বাংলাদেশের খুবই সুন্দর এবং বৃহৎ একটি রাবার বাগানে আছি, আর এই রাবার বাগানের নাম হচ্ছে রূপাইছড়া রাবার বাগান, যেটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত। প্রায় 1963 একর জায়গার উপরে এই রাবার বাগান শুধু একটি রাবার বাগান নয়, এটি কিন্তু দেশ সহ এই অঞ্চলের অর্থনৈতিক একটি চালিকা শক্তি। দৃষ্টিনন্দন সুন্দর এই রাবার বাগানে না আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না এই রাবার বাগানের আসল সৌন্দর্য কি। আসলে আমি যখন ড্রোনটা ফ্লাই করেছি তখন দেখেছি যে আসলে খুবই সুন্দর প্যাটার্নের ফুলের মতো করে এই রাবার বাগানটি গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে বা তৈরি হয়েছে। সত্যি কথা বলতে আমার দেখা অনেক সুন্দর রাবার বাগানের মধ্যে এটি হচ্ছে সব থেকে উপরে, আর এখানে বেশ কয়েকটি টিলা আছে। আপনার হাতে যদি সময় থাকে, আপনার যদি এনার্জি থাকে, টিলার উপর থেকে কিন্তু এই সৌন্দর্যটা আপনি নিজ চোখে উপভোগ করতে পারবেন। যদি আমার হাতে সময় নেই, এখানে উঠতে পারিনি, অ্যান্ড আপনি যদি হচ্ছে একটু বেশি সময় থাকে তাহলে এই রাবার বাগান ঘুরে ঘুরে দেখবেন, এর সাথে ছবি তুলবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।